একটা 15 বছর বয়সের অবুঝ মেয়েকে যদি একা একটা রাজমহলে পাঠানো হয় একজন 60 বছর বয়সী প্যারালাইজড মহিলাকে দেখাশোনার জন্যে, তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, তাই না? প্রথমত মাথায় চিন্তা আসে, এত ছোট বাচ্চা মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে? দ্বিতীয়ত, যাদের বিশাল রাজপ্রাসাদ পাহারা দিতেই শত বডিগার্ড লাগে সবসময়, তাহলে তারা কেন বিদেশি ডক্টরের পরামর্শ না নিয়ে সাধারণ একটা বাচ্চা মেয়েকে রাখছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্যে? তাও সেই মেয়েটি যার দিন দুনিয়া বলতে কিচ্ছু বোঝে না। তৃতীয়ত, যেখানে অবুঝ বাচ্চা মেয়েটারই পরিবারই আর্থিক দিক থেকে সচল, তাহলে তারাই কেন বা তাদের অতি আদুরের মেয়েটিকে এইভাবে কাজের মেয়ে হিসেবে অন্যের ঘরে রাখতে চাইছে? এত কেন উত্তর হয়তো এই মুহূর্তে কেউ দিতে পারবে না। আর না দিতে পারবে অবুঝ মেয়েটির বাবা মা শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহানা ইসলাম। উত্তরটা হয়তো এই মুহূর্তে জানা নেই তাদের দুজনেরই। তাই তীব্র অস্থিরতা ও ভয় সংযম করে খানবাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছে, নিজের মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে। অপরাধীনতায় শফিকুল ইসলাম ও রেহানা ইসলাম একমাত্র আদুরের মেয়েকে কোনোভাবে রেখে যেতে মন বা নীতি মানতে চাইছে না, কিন্তু তারপরও মেয়েকে রেখে যেতে হবে। এতে ওনার ইচ্ছা থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। পরিস্থিতির কারণ তিনি মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মের কাছে বাধা। শফিকুল ইসলাম কথাগুলো ভেবে চোখ তুলে তাকায় সামনের দিকে। শফিকুল ইসলামের ঠিক সামনে সোফায় একজন বয়স্ক লোক বসে আছেন। ঠিক তার পাশে একজন প্যারালাইজড মহিলা হুইল চেয়ারে বসে আছে। কারো মুখে কোনো রূপ কথা নেই। এই মুহূর্তে খানবাড়ির ড্রয়িং রুমে পিনপিনে নীরবতা বিরাজ করছে। চারিপাশে কোনো রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই, শুধু একজন সার্ভেন্ট মহিলা পাশে দাঁড়িয়ে আছে অবুঝ মেয়েটির জন্য। আরাফ খানের কড়া আদেশ এই মুহূর্তে বাড়ির কেউ ভিতরে থাকতে পারবে না, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত। খানবাড়ির মালিক আরাফ খান ও ওনার স্ত্রী হেনা খান আরেকটু গুরুত্ব সহকারে বসে আছে শফিকুল ইসলামের পরিবারের সামনে। হেনা খান কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অবুঝ মেয়েটির দিকে, আর যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটিকে। হেনা খানের চোখ দুটো চকচক করছে অশ্রু জলে, যে কোনো সময় যেন বাঁধ ভাঙা কান্না লুটিয়ে পড়তে পারে। অবুঝ মেয়েটি বারবার নড়ে চড়ে উঠছে, আর চোখে একবার খানবাড়িটি তো অন্যবার প্যারালাইজড মহিলা হেনা খানকে দেখছে। বাবা মার হাত ধরে বসে থাকলেও চোখে মুখে কৌতূহলতা ও চঞ্চলতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেয়েটির। বয়স্ক মহিলাটি হালকা ঘাড় বাঁকা করে সবার অগোচরে নিজের চোখের জল মুছে নিয়ে পাশের সার্ভেন্টকে ইশারা করে বলে মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে ও কিছু খাবার দিতে। সার্ভেন্ট ইশারা মতো কাজ করে। মেয়েকে নিয়ে যেতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শফিকুল ইসলাম। হঠাৎ করে শফিকুল ইসলাম নীরবতা ভেঙে সামনে তাকিয়ে বাবার বয়সী লোকটি মানে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জানি না কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করে কি না, কিন্তু আমি করছি অবুঝ মেয়েটার সাথে। আমি নিজে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য। পরিস্থিতি আমাকে আজ বাধ্য করেছে। বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিতে যাচ্ছি। আজ এক বাবা বড্ড অসহায়, তাই আপনাদের কাছে রেখে যেতে হচ্ছে, নয়তো নিজের মেয়েকে এই অন্ধকার জীবনে কখনোই ফেলে যেতাম না, মরে যেতাম, কিন্তু নিজের মেয়ের জীবন এভাবে ধ্বংস হতে দিতাম না কখনোই মিস্টার খান। শফিকুল ইসলামের এমন কথায় মুহূর্তেই পরিস্থিতির বেগ ঘটে। সামনে বসে থাকা বয়স্ক পুরুষ আরাফ খানের চেহারায় অনুতপ্ত চাপ স্পষ্ট ভেসে ওঠে, সেই সাথে অসহায় বোধ। আরাফ খান তাই আবেগ আপ্লুত হয়ে অসহায় প্রকাশ করে বলল, মিস্টার খান কেন বলছো শফিক? আমি তোমার আফাত চাচা, তোমার বাবার বন্ধু। সব সত্যিটা তো তুমি জানো, তাই না? তাহলে এসব কেন বলছো? সত্যিটা জানি বলে তো ভয়টা বেশি আমার। আমার বাবার বন্ধু বলেই তো আজ আমার ধর্মের বেড়া জালে খুব সহজেই ফাঁসিয়ে দিলেন আপনারা। আজ আমি চুপ করে আছি ঠিকই, কিন্তু যেদিন আমার অবুঝ মেয়েটি বুঝতে শিখবে আর আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে জানবে, সেদিন আমি আর এই ধর্মনীতি মানব না। সেদিন শুধু আমি বাবা হয়ে মেয়ের কথাই শুনবো আর বুঝবো। সেই দিনে আমার মেয়ে আপনাদের সাথে শেষ দিন হবে, আর এই খান বাড়িতে শেষ মুহূর্ত। শফিকের এমন কথায় মুহূর্তে শীতল হয়ে যায় আরাফ খান ও তার স্ত্রী হেনা খান। শফিকের কথার পৃষ্ঠে কি জবাব দিবে সেটা এই মুহূর্তে বুঝতে না পারলেও হেনা খানের কাছে বরাবরই শফিকুলের উত্তর ছিল, তাই তিনি দ্রুত কণ্ঠে বলল, শফিক, তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না?
আমরা আছি তো মায়ের পাশে এবং সবসময় ছায়ার মতো থাকবো, ওয়াদা দিলাম। মায়ার শুধু একা তোমার মেয়ে নয়, মায়ের সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে, সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি শফিক। হেনা খানের কথায় মুহূর্তেই নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে শফিকুল ইসলাম। কথাগুলো বরাবরই ওনার কাছে অর্থহীন, তাই ভনিতা ছাড়াই বলে ওঠে, রক্তের সম্পর্কের কাছাকাছি বাকি সব সম্পর্ক বৃথা হয়ে যাবে বরাবরই মিস্টার খান। সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আপনি আমার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন মেয়ের কাছে। কাল যখন আপনার রক্তে আপনার সামনে দাঁড়াবে আপনার মেয়েকে মারতে, তখন পারবেন তো আমার মেয়েকে বাঁচাতে আপনার রক্তের হাত থেকে? শফিকুল ইসলাম এমন কথায় সাথে সাথে মুহূর্তে ভয়ে চমকে ওঠে আরাফ খান হেনা খান। কথাগুলো শুনতেই হেনা খানের চোখ টইটুম্বর হয় মুহূর্তেই। আরাফ খানের সাথে সাথে হেনা খানও শীতল হয়ে যায়। শফিকুল ইসলামের এমন প্রশ্নে যেন মুহূর্তেই ভেতর থেকে নাড়িয়ে তুলে তাদের দুজনকে। শফিকুল ইসলামের কথাগুলো সবটাই সত্য। যখন মায়ার সত্যিটা প্রকাশ পাবে তখন নিজের রক্তের হাত থেকে কিভাবে বাঁচাবে মায়াকে, তাই এই মুহূর্তে জানা নেই হেনা খান ও আরাফ খানের। শুধু এতটা জানে সব পরিস্থিতির মধ্যে হলেও মায়াকে তাদের চাই। দরকার হলে প্রত্যেকের বিরুদ্ধে চলে যাবে তারা, শক্ত হাতে পাশে থাকবে মায়ার। তারপরেও মায়াকে চাই খানবাড়িতে। আরাফ খান শান্ত চোখে তাকায় হেনা খানের দিকে। সেদিকে এক পলক দেখে নিয়ে শফিকুল ইসলামকে আশ্বস্ত দিয়ে বলল, আমার কিছু হবে না শফিক, আমরা মায়ের পাশে আছি, অভিভাবক হয়ে ছায়ার মতো। মায়া তোমার মেয়ে হলেও সে এখানকার পরিবারের একমাত্র বউ। আরাফ খানের কথায় সন্তুষ্ট হয়নি শফিকুল ইসলামের মন। তিনি উদ্বিগ্ন হয়ে অশান্ত মনে আবারও বলল, বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে তখন এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারে মিস্টার খান। আমি তো সামান্য বলছি, তখন হয়তো পরিস্থিতি আপনার হাতের বাইরে হতে পারে। তখন কি করবেন? আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো? আরাফ খান শফিকুলের কথা বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলল, অবশ্যই পারবো। আমরা আটকাবো পরিস্থিতিটাকে, সামনে নেব খান পরিবারকে, বউকে। শফিকুল ইসলাম আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে অশান্ত মন নিয়ে প্রশ্ন করে বলল, বিশ্বাস নেই আমাদের ওপর শফিক তোমার? এটা আমার প্রশ্নের উত্তর নয় মিস্টার খান। শফিকুলের পরপর প্রশ্নের মানে বুঝতে পারছে হেনা খান, তাই তিনি নিজেকে স্থির করে শক্ত মনে পাশ থেকে নিজের চোখের জল মুছে নিয়ে স্বতঃস্ফূর্ততার সাথেই শফিকুল ইসলামের কথার জবাব দিতে শক্ত কণ্ঠে বলে ওঠে, ভবিষ্যতের পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করে তা আমি জানি না শফিক, তবে এতটা বলতে পারি, আমাদের রক্তকে মায়ার কোনো রকম ক্ষতি করতে দিব না আমরা। তারপরও যদি পরিস্থিতি আমায় বাদ করে, তাহলে কথা দিচ্ছি, প্রথম গুলিটা আগে আমার বুক ভেদ করবে, তারপর দ্বিতীয় গুলিটা মায়াকে ভেদ করবে। ওয়াদা করছি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার মেয়ে মানে মায়ের হেফাজত করব, ইনশাল্লাহ। হেনা খানের এমন কথা মুহূর্তে স্তব্ধ হয়ে যায় শফিক ও রেহানা। স্বামীর পাশে নীরবে বসে মেয়ের জন্যে চোখে অশ্রুজল ফেলা মা এবার চোখ তুলে তাকায়। হেনা খানের প্রতিটা কথায় তিনি ভীষণ চমকায়, প্রতিটা বাক্যে রেহানাও স্তব্ধতা বিরাজমান। শফিকুল ইসলামের অশান্ত মন মুহূর্তে স্থির হয়ে যায়, কারণ শফিকুল ইসলাম জানে খান পরিবারের সদস্যরা তাদের কথায় কতটা দৃঢ়তা রয়েছে। তারা জীবনে গেলেও নিজেদের বচন ভাঙবে না। শফিকুল ইসলামের নমনীয়তার সঙ্গে ঝুঁকে বসেন। বাবা হিসেবে মেয়েকে তিনি বেশ চিন্তিত ভবিষ্যৎ পরিস্থিতিটা ভেবে, তবে কিছুটা আশ্বস্ত হয়ে হেনা খানের কথায় এই ভেবে যে যা কিছুই হোক না কেন সকল পরিস্থিতিতে তারা দুজনই মায়ের পাশে পাশে থাকবে সাপোর্টার হয়ে। কথাগুলো ভেবেই তিনি নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। নিজের আদুরে মেয়েকে আল্লাহর হাতে সঁপে দিয়েছে, এবার যা হওয়ার বাকিটা সময় ঠিক করবে। তিনি হেনা খানের কথায় বিশ্বস্ত হয়ে নিজ বাক্য আর লম্বা না করে হঠাৎই স্ত্রীকে নিয়ে উঠে দাঁড়িয়ে কাটকাট গলায় বলে ওঠে, সম্পর্ক নষ্ট হয়ে গেলেও এখন একটা ছেঁড়া সুতোর বাঁধন নামক একটা সম্পর্ক আছে আপনাদের সাথে আমাদের। সেই সাথে কিছুটা বিশ্বাসও আছে। সে বিশ্বাস নিয়ে মেয়েকে রেখে গেলাম অন্ধকার জগতে আপনার হাতে। নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবো না বলে মেয়েকে না বলেই চলে যাচ্ছে এখন। আপনারা দেখে রাখবেন আশা করি। যদিও অবুঝ মেয়েটি কোনো অপরাধ করতে, তো ওকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। অপরাধী বাবা হয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার। আরাফ খান সাথে সাথে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতে হাত বাড়িয়ে থামায় শফিকুল ইসলাম।
আরাফ খানকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে হাত জোড়া সামনে ধরে ক্ষমা চেয়ে বলে ওঠে, যেদিন সেরা সুতোর বাঁধন ঠিক হয়ে যাবে সেদিন নিজের দাবি নিয়ে এবারের অন্ন বা পানি পান করব। তার আগে নয় মিস্টার খান ও মিসেস খান। এখন আমাদের বিদায় দেওয়ার পালা। আসি। কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেয়ের অগোচরে স্ত্রী রেহানার হাত ধরে খানবাড়ি থেকে বেরিয়ে যায়। রেহানা বেগম মেয়ের কষ্টে বারবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে আর পিছন ফিরে মেয়েকে একটা নজর দেখার চেষ্টা করছে, কিন্তু তারপরেও স্বামীর ভয়ে কিছু বলতে পারছে না। শুধু নীরবে কান্না করতে করতে স্বামীর সাথে যেতে থাকে। শফিকুল ইসলাম চলে যেতেই সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরাফ খান। চেপে রাখা কান্নাটা মুহূর্তেই বাঁধ ভাঙে হেনা খানের। স্ত্রীর কান্নার শব্দ শুনে দ্রুত এগিয়ে আসে আরাফ খান। স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হেনা খানের হাত দুটো ওই নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে চেপে ধরতেই হেনা খান ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি দেখলে তো আমাদের শফিক আমাদের সাথে ঠিক করে কথাটা পর্যন্ত বলেনি। ও তো সত্যিটা জানে, তাহলে ও কেন আমাদের সাথে এমন করছে তুমিই বলো। আরাফ খান নিজের শক্ত করে হেনা খানকে শান্ত করার চেষ্টার জন্যে সান্ত্বনা স্বরূপ বলে ওঠে, কারণ শফিক নিজের সন্তানকে বিপদের মুখে রেখে যাচ্ছে, তাই এমনটা করছে। বাবা হিসেবে শফিক নিজের জায়গায় ঠিক আছে নেহা, আমাদেরও শফিকের কষ্টটা বুঝতে হবে। আরাফ খানের কথায় মুহূর্তে হেনা খান কাঁদতে কাঁদতে আবারও পাল্টা জবাবে বলল, আর আমাদের কি কষ্ট নেই? আমরাও কি পরিস্থিতির শিকার নয় আরাফ? আমি তো সব কিছু হারিয়ে বসে আছি আরাফ। এখন আমার বেঁচে থাকা একমাত্র ভরসাই তো মায়া। সেটা কবে বুঝবে শফিক? হেনা খানের কথায় আরাফ খান আগের ন্যায় বলল, নেহা একটু সময় দাও, শফিককে দেখবে, ও ঠিক বুঝবে আমাদের কষ্টটা। সবটা সামলাতে সময়ের প্রয়োজন নেহা, তাই নিজেকে শান্ত রাখাটা খুবই জরুরি আমাদের। হেনা খান স্বামীর হাত দুটো ধরে সেখানটায় নিজের কপাল ঠেকে অঝরে কেঁদে বলে উঠলেন, এমনটা হওয়া কি খুব জরুরি ছিল আরাফ আমাদের সাথে? এতটা ধ্বংসাত্মক কেন হলো আমাদের? কেন সময়টা আমাদের এত পরীক্ষায় ফেলছে? জীবনটা কেন চলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার? সবটাই কি সময়ের দায়, নাকি আমরাও সমান দোষী আরাফ? কথাগুলো বলেই থামলেন তিনি। দুজনের বাক্যই চিল নির্বাহিকা দুজনের বাক্যই ছিল ও নির্বাহিকা, একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রলয়। আরাফ খান নিশ্চুপ ভঙ্গি থাকতেও হেনা খান ছিল অস্থিরতায় মনস্তাপ। ঠিক সেখানটায় আগমন ঘটে কারো একজোড়া ছোট পায়ের। ভীতু ও চঞ্চল দৃষ্টিতে চারিপাশে চোখ বোলায়। চোখ আউড়িয়ে কাউকে খুঁজে না পেয়ে হতাশতায় এগিয়ে যায় ধীর পায়ে আরাফ খান ও হেনা খানের সামনে। ভীতু চোখে দুজনকে দেখে নিয়ে আস্তে করে বলে ওঠে, আম্মু, যাবো আমি। আব্বু আম্মু কোথায় আমার? মায়ার এমন প্রশ্নে মুহূর্তে চমকে ওঠে আরাফ খান ও হেনা খান। দ্রুত নিজেদের সামলে চোখের জল মুছে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়ে মায়ার সামনে। হেনা খান জোরপূর্বক মুখে হাসি হাসি ভাব ফুটায়, দুহাত বাড়িয়ে ডাকে মায়াকে কাছে আসতে। বাধ্য মেয়ের মতো গুটি গুটি পায়ে প্রথম ডাকে সামনে দাঁড়ায় হেনা খানের। হেনা খানের কাছে আসতেই খানিকটা ইতস্তত বোধ করলেও নমনীয়তা প্রকাশ করে নিজের মধ্যে মায়া। মায়া কাছে যেতেই হেনা খান দুহাতে জড়িয়ে ধরে মায়াকে। মন ভরে মায়াকে আদর করে আহ্লাদি সুরে বলে ওঠে, বাহ, তুই তো দেখতে একদমই তোর দাদির মতো বাড়াবাড়ি সুন্দরী হয়েছিস। ডাগর ডাগর চোখ, তোর লম্বা চুল, তোর হাসি, সব কিছুই তোর দাদির মতোই। জানিস সেটা তুই? এই মুহূর্তে মায়া হেনাকে ঠিকঠাকভাবে চিনতে না পারলেও একেবারে আবার অপরিচিত ঠিক তাও নয়। শফিকুল বলেছিল হেনা খান ও আরাফ খানের কথা মায়াকে, সাথে এখানে আসার আগে সবকিছুই বুঝিয়ে এনেছিল মায়াকে। ছোট মাথায় কতটুকু বুঝেছে কে জানে, কিন্তু তার রেশ টেনেই মায়া এই মুহূর্তে নম্রতা প্রকাশ করছে হেনা খানের সামনে। তাই সেই সুবাদে হালকা পরিচিত মহিলার কথাগুলো শুনেও বেশ একটা চমকাচ্ছে না মায়া। শুধু গোল গোল চোখে হেনা খানকে দেখছে। মায়াকে কিছু বলতে না দেখে আবারও হেনা খান হাসি হাসি ভাবে বলে ওঠে, কি কথা হবে না আমার সাথে বুঝি? শোন, আমি তো তোর দাদি হই, বুঝলি? জানিস তো দাদিদের সাথে রাগ করতে বারণ। যেটা আমি বেশি বেশি কথা বলতে হবে তোকে। মনে যেটা থাকবে সেটা সবসময় মুখের বলিতে আওড়াতে হবে তোর, বুঝলি? চুপচাপ তো মোটেও থাকা যাবে না। হেনা খানের কথায় বেশ একটা বোধগম্য হয়নি মায়ার। কান অবধি পৌঁছালেও মায়া সেটা মনোযোগী হয়নি, বরং মনোযোগ ছিল হেনা খানকে খুঁটিয়ে দেখার। তাই বিস্মিত গলায় বলল, দাদি হন আপনি আমার? সায় জানিয়ে বলল, হুম, আর আপনি নয়, তুমি করে বলবি তুই, কেমন? ওই যে উনাকে দাদাজান বলে ডাকবি, উনি তো দাদাজান হয়।
মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া। বাধ্য মেয়ের ন্যায় মায়াকে সায় জানাতে দেখে মুহূর্তে হালকা হাসেন আরাফ খান ও হেনা খান। বহু কষ্টের পরে হাসিটা যেন মুহূর্তেই বুকের ভেতর শীতল হাওয়া বয়ে যায় তাদের দুজনারই। তাই হেনা খান হাসি মুখে মায়ের এক গালে হাত রেখে আবারও বলে ওঠে, ক্ষুধা পেয়েছে? আমার সোনামা কি কিছু খাবে এখন? চকলেট, আইসক্রিম? হেনা খান এতটা আদুরে ও ভালোবাসায় দেখে মায়া কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। ছোট মাথায় বিষয়গুলো আওড়াতে না পারলেও এতটা বুঝতে পারছে যে সামনে বসে থাকা সদ্য নতুন দাদা দাদি নামক মানুষ দুটো ভীষণ ভালো, সাংঘাতিক বাড়াবাড়ি রকমের ভালো। নয়তো কেউ কাজের মেয়েকে চকলেট আইসক্রিম খেতে দেবে সেই বিষয়ে অজ্ঞত। মেয়েকে মিথ্যা বলার কারণ শফিকুল ইসলাম মায়াকে শক্ত রাখতে চায় সকল পরিস্থিতিতে। বাবার কথার বিপরীত কিছু হতে দেখে মাথায় তাল পাকায় মায়া। খানিকটা কনফিউজড হয়ে পাল্টা প্রশ্ন করে বলে ওঠে, তোমরা কি কাজের মেয়েকে চকলেট আইসক্রিম খেতে দাও দাদি? মায়া কথায় কিঞ্চিত কপাল কুঁচকে আসে হেনা খানের। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন খেতে দিব না আমার সোনামাকে? তোকে কে বললো যে তুই এই বাড়ির কাজের মেয়ে হস সেটা? আব্বু, আমার আব্বু বলেছে আজ থেকে আমাকে এই বাড়িতে থেকে তোমার দেখাশোনা করতে হবে, সাথে তোমাকে ম্যাডাম আর তোমার বর স্যার বলতে বলেছে। তোমরা আমাকে যা খেতে দেবে তাই খেতে বলেছে আব্বু। কোনো রূপ রাগারাগি করতে নিষিদ্ধ করেছে। তোমাদের কাছে থেকে কোনো কিছু খেতে চাওয়ার আবদার করতেও নিষেধ করেছে। আব্বু বলেছে আমার আব্বুকে ফোন করে জানাতে, আমার কোনো কিছু প্রয়োজন হলে আব্বুকে বলতে, তিনিই এনে দিবেন আমায়। কিন্তু তোমাদের কাছে আমি আবদার করলে নাকি আমার চাকরি থাকবে না। মায়ার এসব কথায় মুহূর্তে হেনা খান মায়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। হেনা খানের সাথে সাথে আরাফ খানও মায়া ও হেনা খানকে হাঁটু গেড়ে উপর থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলে। মায়ের বাবা শফিকুল ইসলাম যে মায়াকে মিথ্যা বলে এখানে থাকতে রাজি করিয়েছে সেটা বুঝতে বাকি নেই কারো। অবুজ মেয়েকে রাজি করানোর জন্য বলেছে মায়াকে এখানে চাকরি করলেই তারা খেতে পারবে, নয়তো না খেয়ে থাকতে হবে। আর মায়া বাবা মার মিথ্যা কথায় বিশ্বাস করে এখানে আসতে রাজি হয়ে যায়। কিন্তু মায়ার চঞ্চলতা যেন ওদেরকে না জ্বালায়, তাই বাকি সব কথাগুলো বানিয়ে বলেছে। হেনা খান নিজেকে স্থির করার চেষ্টা করে মায়াকে সামনে দাঁড় করে আদেশস্বরূপ বলে ওঠে, কি তোকে বলেছে সেটা ভুলে যা মায়া। আমি যেটা বলছি সেটাই তুই আজ থেকে মানবি। আর এই বাড়িটা তোর, তাই তুই এই বাড়ির কাজের মেয়ে নয়, বরং তুই এই বাড়ির বউ। আমার একমাত্র নাতির একমাত্র বউ তুই, বুঝলি? মায়া বিস্ময়ে ছোট ছোট চোখ করে বলে ওঠে, বউ? বউ। আমার হৃদের পুতুল বউ। পাশ থেকে আরাফ খান মায়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে হাসি মুখে বলে ওঠে, কি লেডি, কেমন লাগলো আমাদের বুড়ো বুড়িকে? কোনো সমস্যা হবে না তো আমাদের সাথে থাকতে? মায়া বিস্ময়ে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা হবে না। মায়াকে সায় জানাতে দেখে মুহূর্তে একগাল হাসে আরাফ খান ও হেনা খান। হাত বাড়িয়ে মায়ার নাক টেনে আরাফ খান বলেন, কালে বুড়িতে এখানে একটি স্কুলে ভর্তি করিয়ে দেব। এবার হাতে ধরে পড়াশোনাটাও মন দিয়ে দিতে হবে আপনার। স্বামীর কথা হেনা খান সায় জানালেও মুহূর্তেই বাদ সাজলো মায়া। নাক মুখ সিটকে নাসূচক সুরে বলে ওঠে, আমি পারবো না আর পড়তে, আমার পড়তে একটুও ভালো লাগে না। আমি অনেক পড়েছি, জেএসসি পাস করে 9-এ উঠে বিগত 4টা মাস শুধু পড়েছি ওই স্কুলে। এখন আবার এখানে এসেও পড়া লাগবে আমার? আর কত পড়বো আমি? আদুরের সহিত হেসে হেনা খান বুঝিয়ে বলে ওঠে, তা বললে তো হবে না সোনামা, পড়তে তো তোকেই হবে। আমি পড়া আমি পড়াবো তোকে, সাথে তোর দাদা যেন আছে। এখন বল, আমাদের কথা কি আমার সোনামা অমান্য করবে পড়াশোনা করতে না চেয়ে? না। রাত দুটো কাটা টিকটিক করছে। আরাফ খান নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে আছে। সারা রাত ভেবেছিল পরিস্থিতির কথা, মায়ার কথা। সকালে তিনি নিজের স্ত্রী ও মায়ের পরিবারকে বুঝালেও কিন্তু নিজের মনকে কোনোভাবেই বুঝাতে পারছেন না। একদিকে নিজের দেওয়া ওয়াদা, তো অন্যদিকে নিজের স্ত্রী, সেই সাথে অবুঝ মায়া, সাথে খান পরিবারের বাকি সদস্যরা। কিভাবে সামলে দিবেন তিনি সবটা? হেনা খান নিজের রক্ত সম্পর্কে ভালোভাবে অবগত না থাকলেও আরাফ খান ঠিকই রন্ধে রন্ধে জানা আছে। মায়ার সত্যিটা কতদিন সবার থেকে আড়াল করে রাখতে পারবে তা জানা নেই। কিন্তু যেদিন সত্যিটা প্রকাশ পাবে সেদিন হয়তো ধ্বংসস্তূপ নেমে আসবে এই খান বাড়িতে। স্ত্রী ও মায়া দুজনকেই না হারাতে হয় ওনার। এই ভয়ে সারা রাত জাগ্রত অবস্থায় কাটিয়ে দেয় আরাফ খান। আজ 1 মাস পূর্ণ হলো মায়ার খান বাড়িতে। এই বিগত 1 মাসে মায়া এই খান বাড়ির পরিবারের সদস্যদের একজন হয়ে উঠেছে, যার মধ্যমণি মায়া। মায়াকে ঘিরেই দিন পার হচ্ছে আপাতত হেনা খান ও আরাফ খানের। এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুলেও ভর্তি করিয়েছেন তারা। কিন্তু মায়ার লেখাপড়া নিয়ে নতুন নতুন সব পাগলামো উদ্ভব হচ্ছে দিন বা দিন।
মায়াকে এক প্রকার বাধ্য করেই খান পরিবারের নিজস্ব স্কুল বাংলা মিডিয়াম স্কুলের 9-এ ভর্তি করিয়ে দেন আরাফ খান। খানবাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা মায়ার স্কুলে পৌঁছে দেওয়া বিষয়টি পড়ে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে। কিন্তু এতেও বাদ সাজলো মায়া, কিছুতে একা যাবে না স্কুলে। তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হেনা খানের সামনে। স্কুলে কিছুতেই যাবে না বলে নতুন আবদার জোরে বসে আছে, আর তার রেশ নিয়ে চোখে মুখে বিরক্তিতে ছিল কুচকানো। আর তার সহিত বলে উঠল, আমি আর একা একা স্কুলে যেতে পারবো না দাদি। হয় তুমি আমার সাথে স্কুলে চলো, নয়তো আমিও আর স্কুলে যাব না। তুই কি বলছিস? এই বয়সে তোর সাথে আমায় স্কুলে যেতে, মায়া? হ্যাঁ, আমি যেতে পারলে তুমি কেন যেতে পারবে না দাদি? তোর আর আমার বয়স এক হলো যে আমি তোর সাথে গিয়ে স্কুলে বসে থাকবো? তুই কি এখনো ছোট আছিস, মায়া, যে হাত ধরে ধরে স্কুলে পাঠাবো আমি? আমি জানি না দাদি। আমি একা স্কুলে যেতে পারবো না, ব্যাস আমার ভয় করে একা একা স্কুলে যেতে। 1 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস, তারপরও তোর ভয় করে? ড্রাইভার নিয়ে যায়, আবার ড্রাইভার নিয়ে আসে, তাহলে তোর ভয়টা কোথায় শুনি? টপ মারছিস আমার সাথে পড়াচুরি করার জন্য, হ্যাঁ? নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে ওঠে, আমি কিছু বললেই তোমার মনে হয় আমি পড়াচুরি করছি। এতে ঘোর অপবাদ দাও। তুমি আমাকে পড়াচুরি বলে, সেটা আমার সম্মানে লাগে তো দাদি? ছোট বলে তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করছো, অপবাদ দিচ্ছ বড় বড়। এতে আমি আহত হচ্ছি বড় বড়। তোমার এই বড় বড় ব্যাপারগুলো যদি আমি আমার ছোট ছোট মনে নিয়ে নিহত হই, তাহলে সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদি। এতে করে তুমি ফ্রিতে জেলে, সাথে আমিও কবরে। আর তাতে তো আমি আর তুমি দুজনেরই লস। এত এত লস নিয়ে কি আর চলা যায় বলো দাদি? মায়ার পরপর কথায় মুহূর্তে চোখ বড় বড় করে তাকায় হেনা খান সহ বাড়ির সকল সার্ভেন্টরা। সামান্য পড়া বিষয়কে টেনে টুনে মায়া এত বড় লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে সেটা আপাতত কেউ ভাবেনি এই মুহূর্তে। মায়া আজ মাস খানিকটা ধরে খানবাড়িতে আছে। প্রথম প্রথম মাথা খানিকটা চুপ থাকলেও দিন দিন মায়ার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথায় ও কাজকর্মে। এতে কারো আপত্তি না থাকলেও মায়ার পড়ালেখা না করা নিয়ে ঘোর আপত্তি হেনা খানের। তিনি বিগত 1 সপ্তাহ ধরে মায়াকে নিজেদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু আজ হুট করে জেদ ধরে বসে যে একা যাবে না স্কুলে। এবার কেন যাবে না কারণটা মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু হেনা খান মায়ের কথায় খানিকটা অবাক করা সুরে বললেন, আমার সামান্য পড়াচুরি বলাতে তোর সম্মানে লেগে গেল যে তুই সোজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস, মায়া? সোজা সাপটা উত্তর। হুম। একদল স্কুল ছাত্রছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়ায় মায়া। যে যার মতো স্কুল বাস অথবা নিজস্ব কার চড়ছে বাসার উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ার তাই করতে চাইছে, কিন্তু বিপত্তি ঘটে অসময় স্কুল ছুটি হওয়া নিয়ে। কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয় মায়ার। দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে ব্যস্ত। মায়া স্কুলের গেটের সামনে দাঁড়ানো, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের সহপাঠীদের দিকে। সকলে ব্যস্ততার মাঝে দাঁড় করায় নিজেকে, উদ্দেশ্য ড্রাইভারের জন্য অপেক্ষা করা। 10 মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাস ছুটে ছাত্রছাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে। মায়া অপেক্ষা করে বিরক্তিতে হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। 1:34। কাঠফাটা রোদ মাথার উপর। কপাল কুঁচকে নিজের ফেসের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যের এক পলক দেখে নেয়। আশেপাশে চোখ বুলায়। চওড়া প্রশস্ত রাস্তাটিতে একেবারে নির্জন হয়ে আছে। আবাসিক এলাকায় হওয়ায় রাস্তার পাশে বিশাল বহুল বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না মায়ার। রাস্তা ধরে মাঝে মাঝে কার আসে যাওয়া করছে এদিক সেদিক। স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছু নেই। ফুটপাত ধরে নেই কোনো ছোট ছোট দোকানপাট। মায়া এদিক সেদিক আবারও চোখ বুলায় নিজের গাড়ির জন্যে। ড্রাইভার 3টার দিকে মায়ের স্কুলে হাজির থাকে মায়াকে নেওয়ার জন্যে। যেহেতু মায়ের স্কুল 4টায় ছুটি হয়, সেই সুবাদে 1 ঘন্টা আগে চলে আসে ড্রাইভার মায়ের স্কুল মাঠে। কিন্তু আজ তো মায়ের স্কুল 2.5 ঘন্টা আগে ছুটি হয়েছে, তাই মাকে বাধ্য হয়ে এই 2.5 ঘন্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা ভাবতেই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠছে মায়া। সামনের রাস্তাটি এদিক সেদিক, 2 দিক থেকেই প্রায় এক হওয়ায় বুঝতে পারছে না কোন দিকে খানবাড়ির রাস্তাটি। বিরক্তিতে আরও 10 মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে আজ একা একা চলেই যাবে খানবাড়িতে। তবু 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না এই কাঠফাটা রোদের মাঝে। মায়ের জানা মতে খানবাড়ির এখানে আশেপাশে কোথাও আছে, শুধু খোঁজ নিলেই হবে। যেই ভাবা সেই কাজ। উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারিপাশে চোখ বুলিয়ে খানবাড়ি খোঁজার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই, কিন্তু চারিপাশে যখন সবকিছু বড্ড অচেনা অপরিচিত লাগছিল, তখনই ছোট পাগুলো থেমে যায় মুহূর্তে। চারিপাশে সবকিছু একই রকম এবং অপরিচিত মনে হয় বুঝতে পারে সে উল্টো পথে হেঁটে এসেছে এতটা রাস্তা।
তাই সাহসিকতার সাথে আবারও পিছন ফিরে সঠিক পথে হাঁটতে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয়, মহা বিপদে পড়েছে এই মুহূর্তে। বাড়ি ফিরে যাওয়ার সকল রাস্তাটা বন্ধ ওর। এতক্ষণ নিজেকে সাহসী নারী ভাবা মেয়েটি পর মুহূর্তে রূপান্তরিত হয় ভীতিকর নারীতে। চমকে উঠে মায়া চোখ বড় বড় করে তাকায় সামনের রাস্তা দিকে। সামনে দুটো রাস্তা মোড় দেখা যাচ্ছে। এবার মায়া কোন রাস্তা ধরে এতটা রাস্তা হেঁটে এসেছে তাই তাল পাকিয়ে ফেলেছে এই মুহূর্তে। রাগে দুঃখে ভয়ে মুহূর্তে হাত পা ছড়িয়ে ছিটে কান্না করতে ইচ্ছা করছে মায়ার। এবার কি করবে সে, সেটা বুঝতে না পেরে কাঁদো কাঁদো হয়ে চারিপাশে চোখ বুলায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্যে। কিন্তু আফসোস, দুপুরের এই অসময় হওয়ায় নির্জন এলাকায় আপাতত কাউকে দেখতে পারছে না মায়া। শুধু কতগুলো গাড়ি রাস্তা ধরে সাই সাই করে চলে যাচ্ছে। উপায় না পেয়ে ভয়ে চোখ দুটো টলমল করে ওঠে মায়ার। পেছন ফিরে চারিপাশে তাকায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্যে, কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি মায়ার। চারিপাশে কাউকে দেখতে না পেরে হতাশতায় টলমল চোখ দুটো যায় দূর রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার উপর। কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেদিকে, উদ্দেশ্য হেল্প চাওয়া খানবাড়ির অবধি পৌঁছানোর জন্যে। মায়া দৌড়ে কালো গাড়িটার সামনে দাঁড়াতেই চোখে পড়ে একটা 23-24 বছরের ছেলেকে, যে গাড়ির সামনে ডিস্কের উপর উঠে বসে হেলিয়ে শুয়ে আছে গাড়িতে। নিজের কপালে একটা হাত ঠেকানো, অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির উপর। একটি পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলে অন্য পাটি গাড়ির উপর তুলে ভাঁজ করে রাখা। ছেলেটির বেখেয়ালি ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠ পোড়ানো রোদটা অবধি তাকে ভেদ করতে পারছে না। ফর্সা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো সাদা প্যান্ট সাথে মায়া প্রাণপণ দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে। হাঁটুতে দুহাত রেখে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি বাসায় যাব, আমাকে নিয়ে চলুন। এমন অধিকারবোধ ভাগ্যে টনক নড়ে ছেলেটির। হঠাৎ কানে মেয়েলি কণ্ঠ আসতে মনোযোগ ভস্ম হয় তার। আস্তে করে কপাল থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল একটা স্কুল পড়ুয়া মেয়েকে। হালকা কপাল কুচকে মেয়েটিকে এক পলক দেখে আবারও টানটান হয়ে শুয়ে পড়ল আগের ন্যায় ছেলেটি। মায়া ছেলেটির কোনরূপ ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কি হলো, উঠুন। আপনি আবার শুয়ে পড়ছেন কেন? আমি বাসায় যাব, আমাকে দিয়ে আসুন না প্লিজ। কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ায় মায়া। ছেলেটি মায়ের পরপর অধিকার বোধের কথায় এবার খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির উপর। পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্তির দৃষ্টি ফেলে মায়ের উপর। চোখ বুলায় মায়ের দিকে। মায়ের পরনে ধবধবে সাদা ড্রেস, গলায় আইডি কার্ড, মাথায় স্কুল ক্যাপ, মুখে মাস্ক, পায়ে সাদা স্কুল শুজ, বাম হাতে কালো ফিতার ঘড়ি, কোমরের নিচ অব্দি চুলগুলো বেনি করে দুই সাইডে দেওয়া, কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো। ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলে ওঠে, You think I'm a driver? ছেলেটির কথায় মুহূর্তে মায়া নিজের মাথা নাড়ি অসম্মতি জানায়, যার অর্থ সেই ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না। মায়ার মাথা নাড়ানোতে আরও খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। মায়া আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে গাঢ় দৃষ্টিতে তাকায় সেদিকে। মায়া ছেলেটির দিকে তাকিয়ে বিনীত সুরে আস্তে করে বলে ওঠে, স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি ভাইয়া। কোন দিক থেকে এসেছি আর সেই রাস্তাটাও ভুলে গেছি। না স্কুলে ফিরতে পারছি আর না বাড়িতে ফিরতে পারছি। আমি হারিয়ে গেছি ভাইয়া। বাসার কারো জানা নেই আমি হারিয়ে গেছি সেটা। প্লিজ ভাইয়া, আমায় একটু দিয়ে আসুন না বাসায় প্লিজ। মায়ের কথাগুলোতে নিজের অসহায়ত্বটা প্রকাশ পাচ্ছে। ছেলেটা মায়ের কথা যেন আরও বিরক্ত হয়। বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করছে কেউ আছে কিনা মায়াকে সাহায্য করার জন্যে। কিন্তু দুপুরের এই অসময়ে কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। কপাল কুঁচকে বলে ওঠে, বাসায় ফোন দাও। আমার তো ফোন নেই ভাইয়া। মায়ার কথায় ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটার। কপাল কুঁচকে মায়াকে দেখে নিয়ে নিজের পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে দেয় মায়ার দিকে। মায়া খুশিতে লাফিয়ে উঠে সাথে সাথে ফোনটা হাতে নিয়ে টাইপ করে হেনা খানের নাম্বারে। ডায়াল করার জন্য কিক করতেই ফোনের স্ক্রিনে ঝলমলে নাম ভেসে ওঠে দাদিমা। ফোনের স্ক্রিনে সেভ করা ঝলমলে দাদিমা নামটা দেখেও ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া। কিন্তু পরপর 2-3 বার রিং হওয়ার পরও যখন কলটা রিসিভ হয়নি, হতাশাতায় ব্যর্থ হয়ে ফোনটা এগিয়ে দেয় ছেলেটার দিকে। ক্ষুণ্ণ মনে আস্তে করে বলে ওঠে, দাদি তো ফোন রিসিভ করছে না ভাইয়া। মায়ের এমন কথা এবার ছেলেটা সত্যি সত্যি বেশ বিরক্তি প্রকাশ করে চোখে মুখে। এই অসময় হুট করে এমন ঝামেলা জড়াবে বুঝতে পারেনি ছেলেটি। এই মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার। নিজের গাড়িটি অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থামতে হয় তাকে। ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িকে আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগে, কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা সময় নিতে পারে। এই আধা ঘন্টা মায়াকে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, এই বিষয়টি যেন বিরক্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলেটার জন্যে। তাই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে। মায়ের সামনে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, বাসা কোথায়? এই এরিয়াতেই। কত নাম্বার বাড়ির? মায়া কিছু বলতে নিবে তার আগেই ফোন বেজে ওঠে ছেলেটার।
মায়ের দিকে এক পলক তাকিয়ে ফোনটা কানে তুলতেই গম্ভীর মুখে হয়ে বলে, বলো দাদি, শুনছি। ফোনের ওপাশের ব্যক্তিটির কথা না শোনা গেলেও পর মুহূর্তে আবারও ছেলেটি গম্ভীরভাবে বলে ওঠে, আমি তোমাকে কল করিনি দাদি। হ্যাঁ, আসছি আমি, অন দ্য ওয়ে, বাই। শর্টকাট কথাগুলো শেষ করে ফোনটা পকেটে ঢুকিয়ে তাকায় মায়ের দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে পরে আবারও প্রশ্ন করে বলে ওঠে, কত নাম্বার? ঝটপট উত্তরে বলে ওঠে। নাম্বার জানি না, তবে খানবাড়ি যাব। মায়ের মুখে খানবাড়ির শব্দটি শুনতে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি। মাকে উপর থেকে নিচ অব্দি মুহূর্তে চোখ বোলায়। কপাল কুঁচকে অবিশ্বাস্য কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলে, খানবাড়ির? ছেলেটির এমন প্রশ্নে মায়া তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ। মায়া নিজের চোখ ঘুরিয়ে নিতে দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে। হাতের উল্টো পিঠে বড়সড় একটা কাটা ছেঁড়া, সাথে সাথে বেশ রক্ত জমাট বেঁধে আছে সেখানটায়। মায়ের রক্ত দেখে মুহূর্তেই ভয়ে আটকে ওঠে। ভয় ভয় নজরে সেদিকে তাকিয়ে থেকে ভয়ার্থ কণ্ঠে আস্তে করে বলল, রক্ত? মায়ের কথায় মুহূর্তে ছেলেটার চোখ যায় নিজের বাম হাতের দিকে। যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে তাকায় মায়ের ভয়ার্থ দৃষ্টির দিকে। কপাল কুঁচকে মায়ের দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে পেছন ঘুরে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে মুড়িয়ে বেঁধে নেয় নিজের বাম হাত। মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে। কাম উইথ মি। মায়া দ্রুতগতিতে বলে ওঠে, আর আপনার গাড়ি তো এইখানে ফেলে যাচ্ছেন ভাইয়া। সময় মতো গাড়ি নিজেই চলে আসবে, ইউ জাস্ট ফলো মি। কথাগুলো বলে ছেলেটি সামনের রাস্তা ধরে এগোতে মায়াও গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয় ছেলেটির পাশে। রাস্তার পাশ ধরে দুজন একসাথে হাঁটছে চুপচাপ। ছেলেটা পকেটে দুহাত গুজিয়ে দূর রাস্তায় তাকে এক মনে হাঁটছে। পাশে কেউ আছে কিনা তার সেই ভাবান্তর নেই। মায়া বারবার ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে মায়ের কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অন্যরকম মায়া কাজ করছে ছেলেটার মুখোদ্দয়ে। সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সুন্দর হওয়ার চেষ্টা তার। ছেলেটার মুখে মাস্ক থাকায় ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পারছে ছেলেটা সাংঘাতিক ভয়ানক টাইপের সুন্দরের অধিকারী হবে। চোখ দুটোতে ঘায়াল করার মায়া তার। মায়া চোখ আউড়িয়ে আবারও তাকায় ছেলেটার দিকে। নিজের অবুঝতায় বলে ওঠে, আপনি খুব সুন্দর ভাইয়া। মায়া অবুঝতায় ছেলেটি চোখ ঘুরে তাকায় মায়ের দিকে কপাল কুঁচকে। ভ্যাপসা গরমে ক্যাপের ভিতর দিয়ে মায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম মধ্যে আখি চারণ করে ছেলেটি। ডাগর ডাগর চোখ দুটো কুচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটি দৃষ্টি সরিয়ে নিয়ে সামনের দূর রাস্তায় রাখে গম্ভীর মুখে। চুপচাপ আপন মনে হেঁটে চলছে, সেই সাথে মায়াও তাল মেলানোর চেষ্টা। ছেলেটিকে কথা বলতে না দেখে মায়ের ছোট মনে অপমান বোধ করে, তাই সেও চুপচাপ হেঁটে যাচ্ছে। রোদের তাপের মধ্যে 10 মিনিট সময় নিয়ে দুজন হাঁটতে অবশেষে পৌঁছায় খানবাড়ির সামনে। চোখের সামনে মায়া খানবাড়ির গেট দেখে লাফিয়ে উঠে খুশিতে চঞ্চলতার সহিত বলে ওঠে, ইয়াহু, এই তো এসে পড়েছি আমরা। ভাইয়া, এটাই আমার বাড়ি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথাগুলো বলে মায়া দৌড়ে কয়েক কদম এগিয়ে যায় বাড়ির দিকে, ছেলেটিকে পেছনে ফেলে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করতে আবারও দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটার সামনে। কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে। আর মায়ার বাকি কথাগুলো শুনেই ছেলেটা মায়ের পাশ কাটিয়ে চলে যেতে থাকে খানবাড়ির গেটের সামনে। মায়া বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটার যাওয়ার দিকে। কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটার পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে ওঠে, আপনিও কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া? মায়া কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। ছেলেটি অপরিচিত মেয়ের সম্পর্কে ঠিকঠাক জানা না থাকায় এবার বেশ কৌতূহল নিজের মধ্যেও জন্মায়। তাই মায়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুঁচকে, আর ইউ শিওর এই বাড়িটায়? ছেলেটি অদ্ভুত কথার মানে মায়া বুঝতে না পারলেও আবরই সম্মতি জানায় ছেলেটিকে, যার অর্থ সে এই বাড়িতেই থাকে। ছেলেটি মায়ার মাথা নাড়ানো দেখে কাল বিলম্ব না করে সাথে সাথে সামনের দিকে তাকিয়ে হেঁটে খানবাড়ির বিশাল গেট ধরে ভিতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, কতদিন ধরে আছো এই বাড়িতে? সোজাসাপটা উত্তরে জানায়। 1 মাস। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে। খানবাড়ির সাথে সম্পর্ক? ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজাসাপটা উত্তরে গড়গড় করে বলে ওঠে, এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর, তার ছেলে আমার শ্বশুর, আর একমাত্র গুণধর ছেলের একমাত্র বউ হলাম আমি এই বাড়ির। মায়ের এমন কথায় মুহূর্তে পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আমার বউ? ছেলেটার কথা ও দৃষ্টি উপেক্ষা করে মায়া দৌড়ে গেট ধরে ভিতরে প্রবেশ করতেই গেটে দাঁড়িয়ে থাকা দুজন দারোয়ানের মধ্যে বয়স্ক দারোয়ানটি মায়াকে দেখে এগিয়ে এসে দ্রুত বলে ওঠে, ছোট আপামনি, আপনি আজ একা একা স্কুল থেকে বাসায় আসছেন কেমনে? ডর করে নাই আপনার?
ড্রাইভার তো যাইতো হে আপনারে এখন স্কুল থেকে আনার লাগা। তাহলে আপনি বাকি কথাগুলো শেষ করার আগে চোখ যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বিস্ময়কর দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটিকে দেখে বয়স্ক দারোয়ানটি সাথে সাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে লম্বা সালামের সহিত বলে ওঠে, আসসালামু আলাইকুম ছোট স্যার। ছেলেটি চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে। কপাল কুঁচকে আবারও চোখ ঘুরায় মেয়েটির দিকে। সদ্য নিজের বইয়ের পরিচয় দেওয়া মেয়েটি যে খানবাড়ির প্রতিটা সদস্যর সাথে বেশ সখ্যতা ভাবেই জমে আছে তা বুঝতে বেগ হয়নি ছেলেটার। কিন্তু মেয়েটি তার বউ এই বিষয়টি যেন আরও কৌতূহলের কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যা বলছে? পিচ্ছি মেয়েটি বা বইয়ের পরিচয় দিবে কেন? তার কি কোথাও কোনো ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটা নিশ্চিত হয় বয়স্ক দারোয়ানের কথায় যে অপরিচিত মেয়েটি এই খানবাড়িতেই থাকে। সবটা বোঝার জন্যে শান্ত ভঙ্গিতে আগের ন্যায় নিজের দুহাত পকেটে ভরে সামনে আগায়। মায়া দারোয়ানের কথার উত্তরে হাসি হাসি হয়ে জানায় আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়, সে একাই ফিরেছে বাড়িতে। বয়স্ক দারোয়ানটি সামনে ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নাড়িয়ে সায় জানায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাত নাড়িয়ে বয়স্ক দারোয়ান থেকে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভেতরের উদ্দেশ্যে। কিছুটা পথ দৌড়ে যেতে সামনে দেখা পায় হেনা খানের। তিনি এই দিকটায় এগিয়ে আসছিলেন। হুট করে এই অসময়ে মায়ার কণ্ঠস্বর শুনতেই মায়াকে নিতে আসছিলেন এই দিকে। কিন্তু পথিমধ্যে দেখা হয় মায়ার সাথে। হেনা খান হুইল চেয়ারে বসে আছেন আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়াতে তিনি দুহাতে জাপটে ধরে মায়াকে উত্তেজনার সহিত বলে ওঠে, সে কি সোনামা, তুই একা একা বাসায় কিভাবে এসেছিস? সমস্যা হয়নি তো তোর? তুই কি সম্পূর্ণ ক্লাস না করেই চলে এসেছিস আজ? হেনা খানের পরপর উত্তেজিত কথায় মুহূর্তেই মায়া বিরক্তি নিয়ে উত্তর দেয়, না, সমস্যা হয়নি, স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে এসেছি। স্কুলে একা বসে থেকে কি করব, শুধু শুধু কাজ আছে কোনো, তাই বাড়ির রাস্তা মাপতে মাপতে একা একা চলে এসেছি এইখান অবধি। মায়ার কথায় হেনা খান বুঝতে পারে কেন মায়া তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু আপত্তি হচ্ছে মায়া একা একা চলে আসাটা মোটেও পছন্দ হয়নি ওনার। বরং ভয় ছিল যদি মায়া একা রাস্তায় হারিয়ে যেত তো কী হতো, সেটা ভেবে গা ছমছম করে উঠছে ওনার ভয়ে। নিজের ভয়টা খানিকটা দমালো নিজের মধ্যে তিনি। তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সব কিছু খুলে নিতে থাকেন তিনি। মায়ার স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড খুলে তুলে দেয় পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত বাড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মায়ার ঘামন্ত মুখ ভালো করে মুছতে মুছতে খানিকটা রাগী কণ্ঠে বলেন, একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে? হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তোর দাদা ভাই আর আমি কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে, সেই ধারণা আছে তোর? সব কিছুতে পাগলামো না করলে হয় না তোর। হেনা খানের পরপর কথায় মুহূর্তে আহত হয় মায়ার ছোট মন। সে তো ঠিকঠাক বাসায় চলেই এসেছে, তাহলে এতটা কথা শোনানোর কোনো মানে হয়? না, হয় না, মোটেও হয় না। মায়া সেই ক্ষুণ্ণ মনের রেশ ধরে যুক্তিকতা দেখিয়ে বলে ওঠে হেনা খানকে, দাদি, তুমি চাও আমি এখন 2.5 ঘন্টা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের পদবিটা টানি? তোমার এই মনোরম ধারণা যদি স্কুলের গেটের দারোয়ান দাদু শুনে, তাহলে নিশ্চিত হাত পা ছড়িয়ে ছিটিয়ে গড়াগড়ি করে কান্না করবে আর বিলাপ করবে মাঠের উপর, এই ভেবে যে তুমি ওনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে। আহা, বেচারা স্কুল দাদু বুঝি শেষ বয়সে এসে তোমার দ্বারা এত বড় সর্বনাশ হলো তার। তুমি তো এখন সর্বনাশী দাদি হয়ে গেলে দাদিমা। দাদাজান জানে এটা? হুম। মায়ার পরপর যুক্তিকথায় মুহূর্তে হতভম্ব হয়ে যায় হেনা খান ও মালা। মায়া সিরিয়াস পরিস্থিতিতেও যে যুক্তি খুঁজে খুঁজে অযৌক্তিক ব্যাখ্যা দিবে সেটা বুঝতে পারেনি তারা। তাই তিনি হতবাক হয়ে বলে ওঠেন, তোরে আমি কইছি যুক্তি দিতে, আমার সামান্য কথাকে টেনে ইতিহাস রচনা করলি, আর শেষ পর্যন্ত তোর সেই ইতিহাসে তুই আমাকে সর্বনাশা দাদির চরিত্রে বসায় দিলি মায়া। হুম। মায়ার সোজাসাপটা উত্তরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ার সাথে রেগে কথা বললে মায়ার আবারও অযৌক্তিক ব্যাখ্যা দিবে ওনাকে। তাই তিনি নিজেকে শান্ত করে মায়ার গাল ছুঁয়ে আদর করে মিহিসুরে বললেন, আচ্ছা, মানলাম তোর কথা, কিন্তু তুই বলতো দেখি, আমার সোনামাটা যদি আজ একা বাসায় না আসতে পারে, কোথাও হারিয়ে যেত, তাহলে কি আমরা তার কষ্টে কান্না বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে সোনামা, কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা? হেনা খানের কথায় মুহূর্তে অপরাধবোধ কাজ করে মায়ার নিজের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবে অপরাধী কণ্ঠে বলে ওঠে, সরি দাদি, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর কখনো করবো না আমি।
দারোয়ান দাদুর সাথেই বসে থাকবো গেটের সামনে, তবু আর একা আসবো না বাসায়। কিন্তু তুমি জানো, আজকে বাসায় আসার সময় না আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। ওই যে ওই ভাইয়াটা, আমাকে সে নিয়ে এসেছে বাড়িতে। মায়ার হাতে দৃষ্টি অনুসরণ করে হেনা খান কপাল কুঁচকে পেছনের দিকে তাকাতেই চমকে উঠে সাথে সাথেই বলে ওঠে, রিদ তুই? হেনা খানের কথায় মুহূর্তে মায়া চমকে ওঠে। মনে পড়ে হেনা খানের বলা প্রথম দিনের কথা, হৃদের বউ সে। তাহলে এই কি সেই হৃদ যে মায়ার স্বামী? কৌতূহল বসে চটজলদি প্রশ্ন করে ফেলে মায়া, বলে ওঠে, উনি কি আমার স্বামী দাদি? নিজের উত্তেজনায় মায়ার কথা কানে না তুলে অজানা ভয়ে সাথে সাথে মায়াকে টেনে জাপটে জড়িয়ে ধরে নিজের মাঝে হেনা খান। মায়ার মাথা নিজের বুকে চেপে ধরে তাকায় হৃদের দিকে ভয়ে। হেনা খানের হঠাৎ এমন কাণ্ডে মায়া বুঝতে পারে না, বুক থেকে মাথা উঠাতে চাইলে সাথে সাথে বাধা দেয় হেনা খান। শক্ত করে চেপে ধরে নিজের মাঝে, এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলে হৃদ কেড়ে নিয়ে যাবে মায়াকে ওনার কাছ থেকে। অক্ষত মায়া কিছু অগত্যা মায়া কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখা অবস্থায় তাকায় সামনে ছেলেটার দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনার। ছেলেটা বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। ছেলেটার মায়াবী চোখ জোড়া স্থির মায়ার ঘামন্ত মুখমণ্ডলে। ছেলেটার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে ধ্যান ভাঙে হেনা খানের কথায়। রিদ তুই কবে এসেছিস দেশে? হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অজ্ঞাত বউয়ের দিকে। হৃদ চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে। হারিয়ে যাওয়া বউটি যে হুট করে এই গ্রীষ্মকালের ভ্যাপসা কাঠফাটা রোদে আবারও দেখা হয়ে যাবে ভাবতে পারেনি সে। হৃদ চমকিত, অতিরিক্ত শকে পাথর মূর্তি হয়ে গেছে। আপাতত রিয়েক্ট করতে ভুলে গেছে, জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। তার হুট করেই জানা পিচ্ছি বউটি আজ বেশ বড় হয়ে গেছে। শরীরের বেশ পরিবর্তনও ঘটেছে, তবে চোখে মুখে বাচ্চা বাচ্চা ভাবটাও রয়েছে বেশ। হৃদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদি ও মায়ার কথাগুলো শুনছিল। সে হতবাক হয়েছিল যখন নিজের দাদি মায়াকে এতটা আদরে আঁকড়ে রাখছিল। বুঝতে চেষ্টা করছিল আদৌ কি মায়া তাকে সত্যি কথা বলেছিল নিজের বউয়ের পরিচয় দিয়ে। কিন্তু নিজের দাদির সখ্যতা ভালোবাসা প্রমাণ করেছে মায়ার সাথে এই খানবাড়ির গভীর সম্পর্ক রয়েছে। হৃদ বুঝতে পারে তখন যখন মায়ার ঘামন্ত লাল চেহারাটি তার চোখের সামনে দৃশ্যমান হয়। মুহূর্তে স্তব্ধ নির্বাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ার দিকে, যার রেশ এখনো অবধি কাটাতে পারেনি সে। হেনা খান হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে তাকে আরও এক ধাপ ভয়ে আত্মকে ওঠে। এই বুঝে হৃদ মায়ার সত্যিটা জানতে পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নিবে মায়াকে হেনা খানের কাছ থেকে। তিনি নিজেকে স্থির করতে চায়, সবটা বুঝতে চায়, কারণ হৃদ তো মায়া সম্পর্কে কিছুই জানা নেই। সে তো মাত্র বাসায় ফিরেছে। হেনা খান কথাগুলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে সংযম করে চোখ তুলে আবারও তাকায় হৃদের দিকে, কারণ হেনা খানের ধারণা হৃদ মায়ার সত্যি সম্পর্কে অবগত নয়। কারণ হৃদ আজ 2 বছর পর খানবাড়িতে ফিরেছে দেশের বাহির থেকে, তাও আবার মায়াকে সঙ্গে করে নিয়ে। হৃদ আজ বাসায় ফিরবে সেই ধারণা ওনার ছিল। কিছুক্ষণ আগে হৃদের বাংলাদেশি ফোন নাম্বার থেকে ফোন এসেছিল ওনার কাছে, তাই বুঝতে পেরেছিল হৃদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজন যে একসঙ্গে বাসায় ফিরবে সেটা মোটেও আশা করেননি তিনি। তবে হেনা খানের জানা নেই হৃদের ফোন থেকে কলটি হৃদ নয় বরং মায়া করেছিল ওনাকে। হেনা খান স্থির হন। কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড়া করায় নিজের বুক থেকে। এই মুহূর্তে তিনি হৃদকে সময় দিতে চায়, তাই মায়াকে হৃদের সামনে রাখতে চায় না। হৃদ দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ হৃদের মুখে নয় দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি হৃদ মায়াকে লক্ষ্য করে বুঝতে পারে কোনো কারণে মায়ার তার বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত নিজের মা বাবা মারার দায়ে মায়াকেও মেরে ফেলবে নিমিষে। হেনা খান বাড়াবাড়ি রকমের কিছুই চান না, তাই তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মালার সাথে রুমে যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হেনা খানের কথায় মায়ার কান অব্দি পৌঁছালেও মস্তিষ্কে সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়ের মাথায় হৃদ নামক শব্দটি ঘুরছে এই মুহূর্তে। হেনা খান বলেছিল মায়া হৃদের বউ, আর এই মুহূর্তে হৃদ নামক মানুষটি মায়ের সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করেছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়ায় মায়ার হৃদ স্বামী? বিষয়টি মাথায় বারবার আওড়ায় মায়া। জানার জন্য নিজের কৌতূহলটা আরও গাঢ় হয়। তাই এবার নিজের একটা আঙ্গুল তাক করে হৃদকে দেখিয়ে হেনা খানকে প্রশ্ন করে বলে ওঠে, দাদি বলো না, এই ভালো ভাইয়াটাই কি আমার স্বামী? মায়ের কথার মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে, তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলে ওঠেন, না, তুই রুমে যা মালার সাথে।
কিন্তু তুমি যে বললে হৃদ নামক তোমার নাতি আমার স্বামী হয় সেটা। তুই যাবি এখান থেকে? বললাম না কেউ হয় না, তোর কোনো স্বামী নেই। হেনা খানের কথা ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়ার ছোট মাথাটা। মায়ার ভাষ্যমতে হেনা খান স্পষ্ট বলেছিল মায়া হৃদের বউ, কিন্তু এখন বলছে মায়ার কোনো স্বামীই নেই। যদি মায়ের কোনো স্বামী না থাকে তাহলে বউটা সে কোথা থেকে হলো? অগত্যা মায়া আবারও প্রশ্ন ছুড়ে মারে হেনা খানকে, বলে ওঠে, তাহলে কি আমি সিঙ্গেল দাদি? হ্যাঁ, তুই সিঙ্গেল। যা এবার। মালা, ওকে নিয়ে ডাইরেক্ট আমার রুমে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত কাউকে বের হতে না দেখি আমি রুম থেকে। কথাগুলো বলেই তিনি মায়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে পাঠিয়ে দেয় মালার সাথে। কারণ মায়ার পরপর করা প্রশ্নে সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে হেনা খানকে। তিনি খানিকটা হাঁসফাঁস করে হৃদের সামনে, কিন্তু নিজের বিচক্ষণতায় বুদ্ধি দিয়ে মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার সোনা বাবা তো বললো না সে কবে ফিরেছে দেশে। সে কি এবার আমাদের সাথে কিছুদিন থাকবে নাকি আবারও পাড়ি জমাবে পরদেশে? হৃদের স্থির দুটো চোখ ছিল মায়ার যাওয়ার দিকে। নিজের দাদির কথা কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদির হাসি মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলল, দেশে ফেরা হয়েছে আরো 2 দিন আগে দাদি। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছে দাদি। বাগান দাদু, আমিও পানি দিব তোমার সাথে, আমাকে দাও তোমার হাতের পাইপটা। মায়ার এমন কথায় বাগানের মালি পিছনে ঘুরে তাকায় মায়ার দিকে। ঘুম জড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালের ঘুমের রেশ এখনও কাটেনি মায়ার। রোজকার মতোই ঘুম থেকে উঠে বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন 5:19 বাজে। পূর্ব আকাশে এখনও সূর্যটা ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার, আধার কাটি আকাশটা উজ্জ্বল হয়ে উঠছে। খানবাড়িতে আসার পর থেকে মায়ার অভ্যাস হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া, তাই আজও কিছু ব্যতিক্রম হয়নি। বাগানে মালিকে বাগান দাদু বলেই সম্বোধন করে মায়া। দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠেছে এই কয়দিনে। অর্ধবয়স্ক লোকটি হাসি মুখে মায়ের দিকে পানির পাইপটি এগিয়ে দিতে মায়া সেটা নিয়ে আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাগান দাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ে বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ে? বাগানের মালির কথায় সন্তুষ্টি হয় মায়া, তাই গাছে পানি দিতে দিতে পুনরায় আবারও প্রশ্ন করে বলে ওঠে, বাগান দাদু, তুমিও তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহীর। তাহলে এত দূরে তোমাদের প্রেম, বিয়ে আর বাচ্চা কাচ্চা কিভাবে হলো তোমার? বলো না একটু আমায়, আমি শুনি। মায়ার বিব্রতকর প্রশ্নে মুহূর্তে হালকা ইতস্তত বোধ করে বয়স্ক মালিটি। তিনি বোকা হেসে কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে বলে উঠল কেউ, আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা হওয়া নিয়ে আপনারা তো ইন্টারেস্ট কেন ম্যাডাম? কি করবেন শুনে অন্যের প্রেম বিয়ে সব সম্পর্কে? মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ে হৃদকে, শটাং হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, গায়ে হাফ হাতা কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজার, হাত দুটো পকেটে পোড়া। হৃদের ঘায়েল করা চোখ দুটো মায়ার দিকে স্থির করা। কাল দুপুরে হৃদের মুখে মাছ থাকায় মায়া হৃদের পুরো ফেস দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়া হৃদের। এই মুহূর্তে হৃদের সম্পূর্ণ ফেস দেখতে পারল সে। হৃদকে চিনতে পেরে মায়া হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে, চলমান পানির পাইপটা হাতে চেপে রেখে। হৃদ মায়ার দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হাসে মুহূর্তে, চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বুঝা এখান থেকে চলে যেতে। হৃদের কথা অনুযায়ী মালি চলে যায় সেখান থেকে। হৃদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বুলায় মায়ার দিকে। মায়ার পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, পায়ে সেম কালারের পাথরের পায়েল পরা, দু হাতে মুঠো ভর্তি বেগুনি রেশমি চুড়ি, চোখে মুখে হালকা ঘুম জড়ানো ভাব, লম্বা চুলগুলো একটা বেনি করে একপাশে দেওয়া। ছোট হওয়ায় মায়ার গায়ে কোনোরূপ ওড়না নেই, আর এই ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতেই মুহূর্তেই কপাল কুঁচকে আসে হৃদের। মায়াকে হৃদের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রেখে ভাব মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরার মানেটা বুঝতে পারছে না হৃদ। বাসায় গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট রয়েছে 1/2 উপরে, যারা প্রতিনিয়ত খানবাড়িতে আসা যাওয়া করে। তারা সবাই তো ছেলে মানুষ, তাহলে তাদের সামনে মায়ার এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না হৃদের কাছে। তারপরেও মায়ের দিকে তাকিয়ে আগের ন্যায় কপাল কুঁচকে বলে ওঠে, কি ম্যাডাম বললেন না তো, অন্যের প্রেম বিয়ে বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনারা তো ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি? কি ম্যাডাম বললেন না তো? হৃদের কথায় ধ্যান ভাঙে মায়ার। হৃদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর ন্যায়। হাতে থাকা চলন্ত পানির পাইপটা শক্ত করে চেপে ধরে মুষ্টির ভেতর। হাঁসফাঁস করে মুহূর্তেই। হৃদকে ভয় পাচ্ছে এমন নয়, মায়ের ছোট মনের অজানা অস্থিরতা জেগে বসেছে। কাল হৃদ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু আজ আছে।
হৃদ খানবাড়ির ছেলে আরাফ খানের নাতি, সেটা জানা মায়ার। সাথে এতটাও জানি হৃদ মায়ার স্বামী নয়। হৃদ স্বামী না হয় বেশ আহত হয়েছিল মায়ার মন, কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা, নীরবে চেপে গেছে। কাল হৃদকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝ মায়া। মায়ার দেখার সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে হৃদ। এই মুহূর্তে হৃদের ফর্সা গায়ে কালো ড্রেস আপে কতটা মারাত্মক ভয়ানক টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে মায়া? কালো সুন্দর লেগেছিল মায়ার কাছে, তাই তো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল হৃদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে হৃদ এই বাড়ির ছেলে, তখন মায়ার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃদই বুঝি মায়ার স্বামী। কিন্তু পর মুহূর্তে হেনা খানের কাটকাট গলায় জানায় মায়ের কোনো স্বামী নেই, সে সিঙ্গেল। মায়ার হুট করে সিঙ্গেল হওয়াটা গভীর শোকাহত হতে হয়েছিল ওকে। মায়ের ছোট মস্তিষ্কে বারবার জানান দেয়, ইস, এই সুন্দর পুরুষটা যদি তার স্বামী হতো তাহলে খুব বেশি কি ক্ষতি হতো? পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে এত এত অস্থিরতা ভর করে মায়ার ছোট মস্তিষ্ক হৃদের জন্যে। তাছাড়া কালকে শোকাহত ভাবটা আজ কাটিয়ে উঠতে হুট করে আবারও হাজির হয় হৃদ মায়ার সামনে। আবারও মাথা নাড়িয়ে ওঠে কালকে আহত ভাবটা। হৃদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তা সংকোচে সিটিয়ে নুইয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তে বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। কাল হৃদের সামনে মায়া যতটা চঞ্চলতার সহিত কথাবার্তা বলেছিল, আগ বাড়িয়ে আজ যেন তা কিছুই পারছে না করতে। মায়া চঞ্চলতা যেন মুহূর্তে একরাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে হৃদের সামনে। চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ার গলগণ্ডের কর্ণকুহরে। হয়তো এই মুহূর্তে মায়া হৃদকে আশা করেনি, না হৃদের করা প্রশ্নগুলো আশা করেছিল। সে তো কৌতূহল বসে মালিকে এমনি এমনি কথাগুলো বলছিল কথার ছলে। তাহলে হৃদ কেন এমনটা করে বলছে তাকে? মায়া আবারও চোখ তুলে তাকায়। মুহূর্তে চোখাচোখি হয় দুজনার। হৃদের গম্ভীর দৃষ্টির অর্ণলে হারায় মায়ার ছোট মন। হৃদের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও হৃদের চোখ ধাঁধানো সৌন্দর্যে বিমোহিত হয় মায়ার মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হা করে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে, আটকে পড়ে হৃদের মাঝে। হৃদ মায়ার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে জানতে চায় মায়া সম্পর্কে। চোখ বুলিয়ে আবারও মায়াকে দেখে নেয় ওপর থেকে নিচ পর্যন্ত। মায়ার গায়ে ওড়না না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার শরীরে অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তে মুহূর্তেই খানিকটা কেঁপে ওঠে হৃদের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। তার জীবনে বিগত 24 বছরে প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার। হৃদ নিজের জীবনের বেশিরভাগ সময় দেশের বাহিরে কাটিয়েছে, এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় তার সেখানটায়। ভিনদেশী নারী মানে অর্ধ উলঙ্গ। প্রায় সময় তাদের পুরো উলঙ্গ দেখা যায়। কই, তখন তো তাদের দেখে বুক কাঁপেনি হৃদের। তাহলে আজ পিচ্চি মেয়েটাকে ওড়না ছাড়া দেখাতে তার বুক কেন কাঁপছে? পিচ্চি মেয়েটা তার বউ বলে নাকি অন্য কিছুর জন্যে? হৃদ কথাগুলো মনে মনে আউড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকায় মায়ার চোখের নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে মায়া সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে, বয়স কত? হৃদের হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় মায়া। বিস্ময়ে তাকে আস্তে করে বলে, আমার আগের ন্যায় বলে ওঠে। জি 15। মায়ার উত্তরে মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কম? মায়ার হৃদের আনমনে অস্পষ্ট সুরের কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, জি ভাইয়া। হৃদ মায়ার কথায় মনোযোগী না হয়ে নিজের মতো করে আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে, কোন ক্লাস? 9-এ পড়ছি। মায়ার সহজ সরল জবানবন্দিতে মুহূর্তে হৃদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, সামনে তো পরীক্ষা মনে হয়, এই অসময়ে তোমাকে 9-এ ভর্তি করালো কে? মায়া আস্তে করে মিহিসুরে বলল, দাদাজান করিয়েছেন ওনার স্কুলে। আরো 7 মাস পর 9-এর ফাইনাল পরীক্ষা আমার। এতদিন আমাদের বাড়ির এলাকার স্কুলে পড়েছি আমি। 9-এ 4 মাস পড়েছি সেখানে। এখানে এসেছি 1 মাস হয়েছে। মোট 5 মাসের পিছুটান পড়েছে আমার। তাই দাদাজান কাল বিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আমাকে। মায়ার গোছানো কথাবার্তায় মায়াকে ছোট নয় বরং বেশ বড় বলে মনে হচ্ছে হৃদের। মায়া শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় প্রশ্ন করে বলে, নাম? স্নিগ্ধ ভেজা গলায় বলল, মায়া। পুরোটা বলো। ইতস্তত জড়িয়ে আস্তে করে বলে, রিক্তা ইসলাম মায়া। হৃদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তে। নিজের একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, ডটার অফ শফিকুল ইসলাম, মাদার অফ রেহানা বেগম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে। হুম। মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাতে। ভয়ঙ্কর নীরবতা জেঁকে বসে দুজনার মাঝে।
চারিপাশে পাখির কিচিরমিচির মনোরম শব্দ কানে ছন্নছাড়া হয়ে বাড়ি খাচ্ছে দুজনারই। মায়া মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। মেয়েটা যে তার বউ এতে 100 ভাগ শিওর হয় সে। হৃদের কুচকে আসা কপালটা ক্রমশ স্বাভাবিক হয় মায়ার সহজ সরল উক্তিতে। হৃদ বার কয়েক আবারও চোখ বুলিয়ে পরখ করে নেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার কাঁচা হলদেটে গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রংটা। মায়ের পোশাক বেশভূষায় চেহারায় সদ্য পুতুল ন্যায় লাগছে হৃদের কাছে। হৃদ হারায়। এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তার। কাল থেকে শুধু দেখেই চলেছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহনীয় লাগছে হৃদের কাছে। হৃদ থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়া জড়িত অতীত স্মৃতিগুলো মাথা নাড়া দিয়ে উঠতে দমে যায় হৃদ। চোয়াল শক্ত হয়ে আসে তার, কিন্তু পর মুহূর্তে কি মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে মায়ার বারবার হুটহাট সামনে চলে আসাতে হৃদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। হৃদ চোখ আউড়িয়ে আবারও তাকায় মায়ের মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ভেতরে যাও। হৃদের কথায় মায়া বাধ্য মেয়ের ন্যায় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনের দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতে পেছন থেকে হৃদ আবারও বলে ওঠে, আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য। মায়া পেছনে ঘুরে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনার। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে, জি ভাইয়া। হৃদ খানিকটা সময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে থেকে বলে, যাও। হুম। সকাল 8:45। ডাইনিং চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ের পাশের চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের হাতে মায়ার মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছেন তিনি। তার ঠিক সামনে আরাফ খান বসে আছেন ডাইনিংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী ও মায়ের খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এই বয়সে এসে নিজের ছেলের বউকে হারিয়ে মায়ায় যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্যে। মায়াকে ঘিরেই তাদের এখন দিনটা পার হয়। হৃদকে তো দেশেই পাওয়া যায় না, কখন দেশে আসে আর কখন আবার চলে যায় সেটাও ঠিক জানায় না হৃদ। হৃদের সম্পর্কে সবকিছু অজানা রহস্যের মতোই ধোঁয়াশোয়া রাখে সে নিজেই। বছরে 2-1বার দেখা মিলে তার। হৃদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খান বাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের দাদা দাদিকে দেখতে আসে 1-8বার খান বাড়িতে। 1-2 দিন থেকে আবারও চলে যায় নিজ গন্তব্যে। তবে সবসময় ফোনে যোগাযোগ হয় হৃদের সাথে তাদের। খানবাড়ির বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে হৃদও দেখাশোনা করে সবটাই, তবে সেটা দেশের বাহির থেকেই। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সবটাই নিজের হাতে ম্যানেজ করে হৃদ। বাংলাদেশে তাদের মেন অফিস ও শাখাগুলোতে আরাফ খান থাকলেও দেশের বাহিরগুলোতে হৃদের প্রাধান্যটাই সবটা। কাল হৃদ বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরে শুনেছেন স্ত্রীর মুখে। ফোন করে জানিয়েছিলেন তাকে। হৃদের বাড়ি ফেরাতে খুশি হয়ে তিনিও অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছিলেন বাড়িতে হৃদের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করেন হৃদ যতদিন খান বাড়িতে থাকবে তিনিও ততদিন বাড়িতেই থাকবে হৃদের সাথে, কোনোরূপ অফিসে যাবেন না। হৃদ বাড়িতে থাকলে খানবাড়ির সবাই একসঙ্গে নাস্তা করে হৃদের সাথে আলাদা সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ডাইনিংয়ে বসে থেকেও নাস্তা করছে না তিনি, বরং হৃদের জন্য অপেক্ষা করছে। হৃদ আসলে একসঙ্গে নাস্তা করবেন তারা। মায়ের স্কুলে তাড়া থাকায় হেনা খান আগ বাড়িয়ে মায়াকে নাস্তা করিয়ে দিচ্ছেন নিজে হাতে। মায়া একবার নাকচ করছে তো হেনা খান চোখ রাঙিয়ে শাসিয়ে খাবার খাওয়াচ্ছেন মায়াকে। আর সেটাই তৃপ্তি নিয়ে দেখছেন আরাফ খান নিউজ পেপার পড়ার ফাঁকে ফাঁকে। বহু বছর পর যেন খান বাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পাচ্ছেন তিনি মায়ার মধ্য দিয়ে। আরাফ খান বুক ভরা স্বস্তির নিঃশ্বাস ফেলে নীরবে, ঠোঁটে চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজ পেপারে মুখ ডোবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ডাইনিংয়ে। সাথে সাথে চোখ তুলে সেদিকে তাকায় আরাফ খান সহ হেনা খান ও মায়া। মুহূর্তেই চোখে পড়ে হৃদের গম্ভীর চমুক। আরাফ খান হেসে হাতের নিউজ পেপারটা পাশে রাখতে রাখতে হৃদকে উদ্দেশ্য করে বলেন, গুড মর্নিং ইয়ামিন। গুড মর্নিং। সাথে সাথে সামনে থেকে হেনা খানও হাসি মুখে বলে ওঠে, গুড মর্নিং সোনা বাবা। হৃদ চোখ তুলে নিজের দাদির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে, গুড মর্নিং। কথাগুলো বলেই চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। সাথে সাথেই চোখাচোখি হয় দুজনার। মায়াকে হা হয়ে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথেই কপাল কুঁচকায় হৃদ। চারিপাশে সচেতন দৃষ্টি ফেলে নিজের দাদা দাদিকে পর্যবেক্ষণ করে নেয়। হেনা খান বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাস্তা এগিয়ে দিচ্ছে বলে এদিকটায় তাদের খেয়াল নেই। হৃদ দৃষ্টি আউড়িয়ে আবারও মায়ার দিকে তাকায়। চোখে পড়ে মায়ার গায়ে কালকের স্কুল ড্রেসটি পরা। বুঝতে পারে মায়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে।
কিন্তু হৃদ মায়ার এমন হাঁ হয়ে তাকানোটা মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে মায়াকে এক পলক দেখে নিয়ে মনোযোগ দেয় নিজের নাস্তায়। হৃদ চোখ সরাতেও মায়া বেশ একটা ভাবান্তর হলো না, বরং তখনও হৃদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। বরাবরই মায়া যখন বেখেয়ালিভাবে হৃদের দিকে তাকালো, চোখে যেন মুহূর্তে আটকে যায় হৃদের উপর। হৃদের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আটকা পড়ে তাতে। এই তো সকালে হৃদকে মায়া কালো ড্রেস আপে দেখেছিল, কিন্তু ঘন্টা দুয়েক পার হতেই এখন দেখছে তাকে সাধারণ ফর্মাল ড্রেস আপে, হাফ সিল্কের সাদা ব্র্যান্ডের শার্টের সাথে কালো প্যান্ট পরা, শার্টের হাতা দুটো ফোল্ড করে গুটানো কনুই পর্যন্ত, বাম হাতে কালো ফিতার ব্র্যান্ডেড ঘড়ি পরা, বুকের বাম পাশে দুইটা বোতাম খুলে রাখা, সিল্কি চুলগুলো স্পাইক করে সেট করা, লোমশবিহীন বুকটা যেন বারবার উকি দিতে চাচ্ছে দুই বোতাম খুলে রাখার উন্মত্ত জায়গা দিয়ে। হৃদের বলিষ্ঠ দেহের জিম করা হাতের বাহুগুলো যেন সাদা টি শার্টটা ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসতে চাইছে বাহিরে। মায়ার পলকবিহীন দৃষ্টিতে ধ্যান ভাঙে হেনা খানের কথায়। তিনি মায়াকে আবারও জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বলল, শোন, স্কুলে যাচ্ছিস, শুধু পড়াশোনা করবি মন দিয়ে, অন্য কিছু নয়। একদম বাদরামি করবে না স্কুলের মধ্যে। এদিকে সেদিকে একা একা ঘুরেও বেড়াবি না স্কুলের মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলের ক্যান্টিনে বসে থাকবি, নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর দাদাজানকে কল দিতে ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপরেও স্কুল থেকে তোর একা বের হওয়া নিষিদ্ধ। পাকামো করে তো একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝেছিস তুই? হেনা খানের কথায় মায়া নাকচ ভঙ্গিতে মুখ সিটকে বলে ওঠে, আমি যাব না ওই স্কুলে, আমার ভয় লাগে ওই স্কুলে যেতে, পড়বো না আমি আর ওইখানে। মায়ার এমন নাকচ উক্তিতে মুখ তুলে তাকায় হৃদ। মায়ার ওই স্কুলে যাবে না এ বিষয়টি বুঝতে চায় হৃদ, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে কপাল কুঁচকে। হৃদের এমন তাকানোর মধ্যেই হেনা খান কৃত্রিম রাগ দেখিয়ে কাটকাট গলায় বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।